তখনও পর্যন্ত ওয়েদার রিপোর্ট জানাচ্ছিল এখনো প্রায় এক সপ্তাহ বৃষ্টি হবে, কিন্তু আমাদের প্ল্যান তো হয়ে আছে প্রায় 1 মাস আগে থেকে। তাই শেষ মুহূর্তে এসে আর প্ল্যানটাকে ক্যান্সেল করিনি, ভেবেছি যা হবে দেখা যাবে, রেডি হয়ে আগে বেরিয়ে পড়ি। বেরোনোর আগে পর্যন্ত চলছিল প্যাকিং, এরপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। না ভাই আমার সাথে যায়নি, ভাই আমার সাথে যাচ্ছিল টোটো স্ট্যান্ড পর্যন্ত আমাকে এগিয়ে দিতে। এরপর টোটোতে করে আমি চলে গিয়েছিলাম সুদীপার বাড়ির কাছে, তারপর সুদীপাও উঠে পড়েছিল আমার সাথেই টোটোতে। আলিশা থেকে আমরা ধরে নিয়েছিলাম বাসে ওঠার পর থেকে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল, কিন্তু যখনই জানলা থেকে বাইরের দিকে তাকাচ্ছিলাম তখনই মনটা হয়ে যাচ্ছিল খুবই খারাপ। বাসটা বেশ ভালোই টানছিল, কিন্তু যেই না ডান করে ঢুকলো অমনি বাস পড়ে গেল জ্যামে। প্রায় আধ ঘন্টা আমাদের সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তাই ভাবলাম বসেই যখন আছি হাতের নেল পলিশগুলো পরে নেওয়া যাক। বাস থেকে যতক্ষণে নেমেছিলাম ততক্ষণে পেটে দৌড়াচ্ছিল ইঁদুর, তাই আমরা বাস থেকে নেমেই খেয়ে নিয়েছিলাম একটু চাউমিন। শাইনিদের বাড়িতে যাওয়ার পরে কাকিমা আমাদের দিয়ে দিয়েছিল লাচ্চা খেতে। লাচ্চাটা খেতে খেতেই শাইনিও চলে এসেছিল অফিস থেকে। এরপরে আমরা রওনা হব আমাদের আসল গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আমরা বাসে যাওয়ার রিস্ক নিইনি। আমরা একটা ক্যাব করে নিয়ে চলে গিয়েছিলাম ধর্মতলার উদ্দেশ্যে। কোনো রকম টিকিট আমরা আগে থেকে কেটে রাখিনি। আমরা ভেবেছিলাম ধর্মতলাতে এসেই টিকিট কাটবো, কিন্তু এটাই হয়ে গিয়েছিল আমাদের সব থেকে বড় শাস্তি, কারণ ধর্মতলাতে আসা মাত্রই শুরু হয়ে গিয়েছিল প্রচন্ড জোরে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও প্রচন্ড রকম বার্গেনিং করার পর মাত্র 250 টাকা করে আমরা পেয়ে গিয়েছিলাম এসি বাসের টিকিট। ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়েছিল রাত্রি 12টার সময়। এরপর গোটা রাস্তা জুড়ে নাচতে গাইতে আর হাজার রকম পাগলামো করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের সাথে এই বাসে যাচ্ছিল একটা বিশাল বড় গ্রুপ। তারা তো গোটা রাস্তা এতই গান বাজাতে বাজাতে এসছে, এমনিও আমরা ঘুমোইনি আর তাদের গানের আওয়াজে আরোই ঘুম হয়নি। ঘড়ির কাঁটায় যখন রাত্রি 3টে তখন আমাদের বাসটা পৌঁছেছিল কোলাঘাটে। আমরা যখন রাত্রেবেলা বাসে উঠেছিলাম তখন আমরা সেইভাবে কিছুই খাইনি, তাই কোলাঘাটে দাঁড়ানো মাত্রই আমরা সবাই মিলে একটু ডিম টোস্ট খেয়ে নিচ্ছিলাম। ঘড়ির কাঁটায় যখন 5:30 তখন আমাদের বাসটা এসে দাঁড়িয়েছিল জাহাজবাড়ির সামনে। এরপর বাস থেকে নেমে উঠে পড়েছিলাম আমরা একটা টোটোতে। সোশ্যাল মিডিয়া খুললেই দীঘার হোটেল নিয়ে প্রচুর খারাপ রিভিউ আমরা এখন দেখছি, কিন্তু এত কিছু দেখার পরও আমরা হোটেল বুক না করেই পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। জাহাজবাড়ির সামনে থেকেই আমরা ধরেছিলাম একটা টোটো এবং সেই টোটোর কাকুকেই বলেছিলাম আমরা হোটেল দেখতে যাই। সেই কাকুই আমাদের নিয়ে এসেছিল এই যে হোটেল মিনাট। হোটেলের এই রুমটা দেখা মাত্রই আমাদের 3 জনের খুবই পছন্দ হয়েছিল। এটা ছিল একটা এসি রুম, আর এই হোটেলেই ছিল পার্সোনাল একটা রেস্টুরেন্ট, আর তার সাথেই ছিল সুইমিং পুল। এই রুমের বাথরুমটাও ছিল বেশ বড়। এবার আসি প্রাইসের কথায়। আমাদের কাছে প্রথমে প্রাইস চাওয়া হয়েছিল 3000 টাকা, পরে একটু বার্গেনিং করাতে আমাদের এই রুমটা দেয়া হয়েছিল 1800 টাকায়। এই হোটেলে যে পার্সোনাল সুইমিং পুলটা ছিল সেটা ইউজ করতে চাইলে একটা কন্ডিশন ছিল, যেটা ছিল পার পার্সনকে পার ডের জন্য 50 টাকা করে পে করতে হবে, আর তার সাথে 10 টাকা করে পে করতে হবে মেইনটেনেন্স চার্জ। তোমরা যদি কোনো রকম সুইমিং কস্টিউম ক্যারি না করো তোমরা চাইলে এই হোটেল থেকে রেন্টও নিতে পারো। আমার মিনি ব্লগগুলো দেখার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছো আমাদের হোটেলটা এক্স্যাক্টলি কোথায় ছিল। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা সোজা এগিয়ে গেলেই তোমরা পাবে জাহাজবাড়ি। আমাদের হোটেলটা ছিল সমুদ্র থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। হোটেলের চেকিং টাইম সকাল 9টার সময়, আমরা পৌঁছেছিলাম সকাল 6টার সময়। যেহেতু রুম খালি ছিল সেই কারণে সকাল 6টাতেই আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছিল। সবসময় যে এটা পসিবল হবে সেটা কিন্তু একদমই না। হোটেলের রুম খালি না থাকলে হোটেল কর্তৃপক্ষের কিন্তু কিচ্ছু করার থাকে না। আমরা 3 জনই হোয়াইট কালার ড্রেস পরে চলে এসেছিলাম সি বিচে। সময় তখন 7টা 15। এত সকাল সকালে সি বিচে কত লোক। প্রথমে ঠিক হয়েছিল আমরা 5 বান্ধবী মিলে দীঘায় আসবো, কিন্তু একদম শেষ মুহূর্তে আমাদের 2 বান্ধবী জানায় তারা আসতে পারছে না। তাই আমরা শেষ মুহূর্তে নিজেদের প্ল্যানটাকে আর ক্যান্সেল করিনি। 3 জন মিলেই চলে এসেছিলাম দীঘাতে। সি বিচে দিচ্ছিল প্রচন্ড হাওয়া, আর এখানে শাইনি দেখাচ্ছিল বাদল নাচ, তাই আমরাও সেটা দেখছিলাম। উপর থেকে নিচে খুব রিক্সেই নামতে হচ্ছিল, কারণ প্রতিটি পাথরই ছিল প্রচন্ড স্লিপ। দীঘার সমুদ্রে এসে প্রথম জলে পা দেওয়ার অনুভূতিটাই ছিল একদম আলাদা। এরপরে আমরা 3 বান্ধবী মিলে এখানে দাঁড়িয়ে অনেক ভিডিও করেছি, অনেক ছবিও তুলেছি। সেগুলো ধীরে ধীরে সবই তোমাদের সাথে শেয়ার করব। এইসব করতে করতে আমাদের চোখে পড়লো স্টারফিশ। শাইনিটা হাতে নিয়ে ছবি তুলতেও শুরু করেছিল। আশেপাশে নজর দিতেই দেখলাম এখানে চারিদিকে অনেক স্টারফিশই ছিল। আকাশে প্রচন্ড মেঘ করেছিল। আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু সেইভাবে দীঘাতে আমরা একবারও বৃষ্টি পাইনি। এর সাথে দিচ্ছিল প্রচন্ড হাওয়া। দীঘার সমুদ্র দেখতে এসেছি বলে শুধুমাত্র সমুদ্রের জল দেখলে কি পেট ভরবে? তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতেই। ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম একটু চা, তারপর খেয়ে নিয়েছিলাম টিফিন।
এরপর রুমে গিয়ে আবারও আমরা রেডি হয়ে নিয়েছিলাম মোহনা যাওয়ার উদ্দেশ্যে। আমি দীঘাতে এসেছিলাম অনেক ছোটবেলায়, তাও আবার বাবা মার হাত ধরে। তখন বাবা মা যেদিকে নিয়ে গেছে আমি তো সেই দিকে গিয়েছি। এত বছর পর দীঘাতে এসে আমি একটা জিনিস বুঝলাম, তোমরা হয়তো একটু খুঁজলে নিজেদের সাধ্যের মধ্যে হোটেল পেয়ে যাবে, কিন্তু এখানকার টোটো ভাড়া আর অটো ভাড়া দিতে দিতেই তোমরা ভিখারি হয়ে যাবে। যেরকমটা আমরা হয়েছি। আমরা ছিলাম জাহাজবাড়ির একদমই কাছে। জাহাজবাড়ির সামনে থেকে যখনই কোথাও যাওয়ার সময় আমরা টোটো বা অটো ধরেছি, টোটো ভাড়া চেয়েছে নয় 100 টাকা নয় 150 টাকা। এর কমে তো একবার আমরা টোটো বা অটো কিছুই পাইনি। মোহনায় আসার সময় আমাদের অটো ভাড়া লেগেছিল 100 টাকা, আর যাওয়ার সময় আমাদের অটো ভাড়া লেগেছিল 150 টাকা। মোহনায় এসে এত ফাঁকা বিচ দেখে আমরা তো একবারের জন্য পাগলই হয়ে গিয়েছি। এখানে এসে যেরকম আমরা মজা করেছি সেরকম আমরা ছবিও তুলেছি আর ভিডিও করেছি। আজ একটা বয়ফ্রেন্ডের অভাবে নিজেরাই নিজেদেরকে এন্টারটেইন করছি। দেখো, একবার আমি সুদীপার হাত ধরে নাচছি, একবার সুদীপা আমার হাত ধরে নাচছে। আকাশে কিন্তু তখনও পর্যন্ত প্রচন্ড মেঘ করেছিল। এদিকে আমরা মনের আনন্দে ছবি তুলছি, ভিডিও করছি আর নেচে বেড়াচ্ছি। হঠাৎই পেছন দিকে তাকিয়ে দেখলাম সায়নী নেই। সায়নী পরে এসেছিল একটা ক্রক্স। সি বিচে দিচ্ছিল প্রচন্ড হাওয়া। ও বেচারি ভেবেছিল জুতোটা খুলে একটু জলে পা রাখবে, কিন্তু ওর জুতো দিয়ে দিয়েছিল ওকে ধোকা। ও ছিল এক প্রান্তে আর ওর জুতো উড়ে চলে গিয়েছিল আর এক প্রান্তে, তাই ও জুতোর পেছন পেছন দৌড়াচ্ছিল। জলের মধ্যে এতক্ষণ দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করার পর আমাদের গলা তো পুরো শুকিয়ে কাট, তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ডাবের জল খেতে। এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, স্ট্র যে উড়ে কোথায় পালিয়ে যাচ্ছিল নিজেরাও দেখতে পাচ্ছিলাম না, তাই দাঁতে করে স্ট্র চেপে রেখে একটু ক্যাট মেরে নিচ্ছিলাম। আমরা যে ডাবগুলো নিয়েছিলাম তার ভেতরে ছিল বেশ অনেকটা পরিমাণে শ্বাস। জল খেয়ে নিয়ে কাকুকে আবার ডাবটা ফেরত দেওয়াতে কাকু আমাদের শ্বাসটা বের করে দিয়ে দিয়েছিল। তারপর সেটাও দাঁড়িয়ে ওখানেই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছিলাম মোহনার আসল জায়গায়, যেখানে লোকে এসে হাজারো ছবি তোলে আর হাজারো ভিডিও করে। এরপর অতীব সাবধানে আমরা এগিয়ে চলছিলাম। আমরা গিয়েছিলাম একটু বেলার দিক করে, সেই সময় চলছিল জোয়ার, সেই কারণে জলের স্রোতটাও ছিল অনেকটাই বেশি। এইখানে গিয়ে তো আমরা পুরোই কাকচান হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম একটু ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু জলের এত স্রোত আমাদের তো সেখানে দাঁড়াতেই দিচ্ছিল না, পারলে আমাদের ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এই সবের মাঝখানে নোনা জল তো আমার চোখেই ঢুকে গিয়েছিল। একবারের জন্য তো আমি কিছু দেখতেও পাচ্ছিলাম না। এই জলের কারণে গা হাত পাগুলো বড্ড কিচকিচ করছিল, সেই কারণে বেশিক্ষণ এখানে আমরা সময় নষ্ট করিনি, আমরা এগিয়ে আসছিলাম। সায়নী আবার মোহনায় আসার সময় চশমা না পরে এসেছিল লেন্স, তার মধ্যে ও চোখে ঢুকে গিয়েছিল নোনা জল। এরপর তো বেচারির পুরো অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মোহনা থেকে যতক্ষণে আমরা ফিরেছি ততক্ষণে তো পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছে, তাই আমরা চলে গিয়েছিলাম আশেপাশে একটু খাবারের দোকান খুঁজতে। সামনেই একটা দোকান থেকে আমরা পেয়ে গিয়েছিলাম বিরিয়ানি, তাই আমরা তিনজনেই নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। এই দোকানটা ছিল জাহাজবাড়ির কাছে 3 মাথার মোড়ের একদম প্রথমের দোকানটা। এখানে বিরিয়ানির প্লেট নিয়েছিল 100 টাকা করে। এই বিরিয়ানিতে ছিল 1 পিস আলু আর 1 পিস চিকেন। এখানে কিন্তু ডিম দেওয়া হয় না। পেট পুজো করে এসে আর কোনো দিকে না তাকিয়ে আমরা 3 জন মিলে নেমে পড়েছিলাম সুইমিং পুলে। আমরা যে সময় সুইমিং পুলে নেমেছিলাম সেই সময় আমরা ছাড়া গোটা পুলে আর কেউই ছিল না, আর থাকবেই বা কি করে। আমরা যখন সুইমিং পুলে নেমেছিলাম তখন ঘড়ির কাঁটায় বাজছিল প্রায় 5টা। সুইমিং পুলে অনেকটাই জল ছিল, প্রায় আমার গলা পর্যন্ত। এই সুইমিং পুলে কিন্তু দুটো পার্ট করা ছিল, একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য। এই সুইমিং পুলের পেছন দিকেই ছিল একটা ছোট মতো শহর। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা কিন্তু সুইমিং পুলে প্রচন্ড মজা করেছি। এই হোটেলে সুইমিং পুল ইউজ করার টাইমিং ছিল সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সুইমিং পুল থেকে উঠে আমরা আবারও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। দীঘার ফার্স্ট ডে গোটা ব্লগটা যদি আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাতে হয়তো তোমাদেরও এনার্জি লাগবে না দেখতে। দীঘার ডে 1 এর ফার্স্ট পার্টটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দীঘার ডে 1 এর পার্ট 2 নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।